ইনি হলেন জমিদার হরিহর চ্যাটার্জি। এক সময়কার নামকরা জমিদার ছিলেন। তিনি আজ জীবিত নেই। বিষয় সম্পত্তিও তেমন কিছু নেই, শুধু বাড়িটি আছে। বাড়িতে বসবাস করেন হরিহর চ্যাটার্জির স্ত্রী এবং তার 2 সন্তান, পুত্রবধূ ও নাতি নাতনিরা। দেখো মা, রোজ রোজ খিচিরমিচির থেকে আলাদা হয়ে যাওয়াই ভালো। বাবা, আমি বেঁচে থাকতে তোরা আলাদা হয়ে যাবি? কি রে ভূপেন, তুই চুপ করে আছিস কেন? মা, দাদা বড়, দাদা যা সিদ্ধান্ত নেবে সেটা তো আমাকে মানতেই হবে। কিন্তু দাদা, আমি বলছিলাম মা যতদিন বেঁচে আছে ততদিন আলাদা না হলে নয়? শোন, এইভাবে থাকার থেকে আলাদা থাকা অনেক ভালো। দাদা, তাহলে মার কি হবে? মা কার দিকে থাকবে? কেন, মা 1 মাস আমার ঘরে খাবে, 1 মাস তোর ঘরে খাবে। ঠিক আছে, তুমি যেটা ভালো বোঝো করো। হরিহর চ্যাটার্জির বড় ছেলে উপেন ভালো মাইনের চাকরি করে। সেই তুলনায় ছোট ছেলে ভূপেন খুব বেশি একটা মাইনে পায় না। এ যুগে কেরানির মাইনে আর কতই বা পায়। দেখেছো সন্ধ্যা, আজ আমার ছোট চাকরি, মাইনে কম, তাই দাদা সুযোগ বুঝে আলাদা হয়ে গেল। দুঃখ করো না তুমি, আমাদের ঠিক একভাবে না একভাবে চলে যাবে। কিন্তু মা বড় দুঃখ পেয়েছে। আমার যদি সেরকম উপার্জন থাকতো তাহলে মাকে আর মাস ভাগ করতে দিতাম না, আমার কাছেই সব সময় রেখে দিতাম। সবটাই ঠিক করেছো, কিন্তু মায়ের ভাগ করতে গেলে কেন? পুরোটাই তো ওদের ঘাড়ে চাপিয়ে দিতে পারতে। কয়েক মাস চলুক না, তারপরে নয় ভূপেনকে কিছু পয়সা ধরে দেব মায়ের দেখাশোনার জন্য। এবার বাড়িটিকেও ভাগ করে ফেলো। আমি কিন্তু আগে থেকেই বলে দিচ্ছি, পূর্ব দিকের খালি ঘরটা কিন্তু আমি নেব। ওই ঘরটা তো আত্মীয় স্বজনদের জন্য রাখা হয়েছে। হ্যাঁ, ওদের কত আত্মীয় আছে। আত্মীয় 2-4টে আসলে সে আমার বাড়ি থেকেই তো আসে। ঠিক আছে, এখন বাড়ি ভাগের কথা তোলা যাবে না, কটা দিন যাক। কি ব্যাপার, এমনিতেই সংসারে কত টানাটানি, হঠাৎ তুমি মিষ্টি নিয়ে এসেছো? সন্ধ্যা, বলছি, সব বলছি। তুমি এক কাজ করো, মাকে আগে মিষ্টি মুখ করাও। কি ব্যাপার বলো তো, হঠাৎ মিষ্টি মুখ? আমি আর এখন কেরানি নই, আমার প্রমোশন হয়েছে। মাইনে 1200 থেকে বেড়ে 1 লাফে 4000 টাকা। বলো কি, এ তো দাদার সমান মাইনে গো। না, এ কথা বলো না, দাদা মাইনে আরও বেশি পায়। কিন্তু ভগবান আমাদের যেটুকু দিয়েছে এইটুকু আমাদের কাছে অনেক বেশি। মিষ্টি কিন্তু সবাইকে দেবে। তুমি না বললে বুঝি আমি সবাইকে মিষ্টি দিতাম না? এই নাও মিষ্টি। হঠাৎ মিষ্টি? তোমার মা এসেছে নাকি? তোমার ভাইয়ের চাকরিতে প্রমোশন হয়েছে, 1200 থেকে 1 লাফে মায়না 4000 টাকা। তাই নাকি? কেরানির চাকরি করতো বটে, কিন্তু ওর ভিতরে অনেক যোগ্যতা আছে, এটা মানতে হবে। তোমার মাইনে তো কবে থেকেই সেই 5000 টাকা, বাড়তেও তো শুনি না। শুনেছি কর্পোরেশনে যারা চাকরি করে তাদের উপরি ইনকাম আছে। ওসব উপরি কামাইয়ে আবার ভয়ও আছে, ধরা পড়লে সোজা চাকরি যাবে। তুমি তো আবার সেটাও পারো না। শোনো, সাহস থাকতে হয়।
আমার বান্ধবীর বর ঘুষের পয়সা দিয়ে কি না করেছে, আর তুমি। কিরে কুসুম, ঠাম্মিকে ছেড়ে তুই এখানে? ঠাম্মির সঙ্গে আড়ি হয়েছে বুঝি? না বাবা, ঠাম্মির সাথে আড়ি হবে কেন? ঠাম্মি তো আমায় খুব ভালোবাসে। মা বলেছে আজকে দিদুনের সাথে ঘুমাতে। এখানে আবার দিদুন পেলি কোথায়? তুমি জানো না, দিদুন তো আমাদের বাড়ি এসেছে। কি গো, অফিসে আজ এত দেরি হলো? তোমার মা বেড়াতে এসেছে শুনলাম। এই তো দুপুরবেলা এসেছে মা। দিন কতক থাকবেন, একা একা ঘুমাবেন, তাই আমি কুসুমকে বলেছি মায়ের সাথে ঘুমাতে। তুমি এখন রেডি হয়ে খেতে এসো। এইদিকে বউয়ের কথা শুনে অফিসে ঘুষ নিতে গিয়ে ধরা পড়ে উপেন এবং অকালে চাকরিটি হারায়। আসুন উপেন বাবু, এই লোকটিকে চিনতে পারছেন? আপনি এখানে? হ্যাঁ, আপনি ওনার কাজটি করে দেবেন বলে কত টাকা ঘুষ নিয়েছেন? ঘুষ? হ্যাঁ, ঘুষ। বলে ফেলুন, কারণ ইনি ভিজিলেন্সের লোক, আর কিছু লুকিয়ে লাভ হবে না। স্যার, আমি জীবনে এই প্রথম ঘুষ খেয়েছি। থাক, আর কিছু বলতে হবে না। আপনাকে আমি চাকরি থেকে বরখাস্ত করলাম। আপনাকে আমি পুলিশে দিতে পারতাম, কিন্তু দিইনি। আপনার পুরনো রেকর্ড খুব ভালো, তাই আর পুলিশে দিলাম না। মালতী, সব শেষ হয়ে গেল। কি হয়েছে? যেটা কখনো করিনি সেই কাজ করতে গিয়ে আজ আমি হাতে নাতে ধরা পড়ি। ভাগ্য ভালো আমায় পুলিশে দেয়নি, কিন্তু আমার চাকরিটি আর রইল না। চাকরি নেই মানে? তাহলে এখন আমরা চলবো কি করে? ভগবানের শাস্তি। লোভ ভালো, অতি লোভ ভালো নয়। আজ তোমার লোভের জন্য আমার এই পরিস্থিতি। এইদিকে চাকরি হারানোর শোকে দিন দিন উপেন পুরোপুরি অসুস্থ হয়ে পড়ে। সত্যি কথা, দাদাদের সময়টা খুব খারাপ যাচ্ছে। এই সন্ধ্যা, দাদার শরীরটা এখন কেমন আছে? আমি তো বিকেলবেলাই দেখলাম, কোনো পরিবর্তন নেই, সেই একই অবস্থা। সন্ধ্যা, আমি ভাবছি মায়ের দায়িত্বটা পুরোপুরি আমি আমার ঘাড়ে নিয়ে নেব। তাহলে হয়তো দাদার একটু সহায়তা হবে। বেশ, তাই করো। তাতে চিকিৎসার খরচা, সংসারের খরচা কি করে যে চালাবে? তুমি পারলে এই সময় ওদের কিছু সাহায্য করো। ভাবছি কাল অফিস যাওয়ার আগে দাদাকে একবার দেখে যাব। তখন জিজ্ঞাসা করব, টাকা পয়সা যদি লাগে দেব। এসো বড় বৌমা। বলুন মা, আমায় ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ, আমি তোমাদের দুজনকেই ডেকে পাঠিয়েছি। দেখেছো বড় বৌমা, আজ তোমরা আলাদা হয়ে গেছো, তার পরিণতিটা দেখেছো? আমার দুই ছেলে যখন একসঙ্গে ছিল, একজন আরেকজনের অভিভাবক হয়ে থাকতো। একজনের কিছু হলে আরেকজন হতো তার অভিভাবক। আর এখন? মা, আমায় ক্ষমা করবেন, আমি ঐশ্বর্যের লালসায় পড়ে এমনটি করেছি। দিদি, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। আমরা চাইলে তো আবার একসঙ্গে থাকতে পারি। দেখেছো বড় বৌমা, আমার ছোট বৌমা হয়তো গরিব ঘরের মেয়ে হতে পারে, কিন্তু তার মনটা অনেক বড়। কাল সকালবেলায় সবাইকে উপস্থিত হতে বলবে আমার ঘরে। কি ব্যাপার মা, সকাল সকাল তোমার ঘরে সবাইকে ডেকে পাঠিয়েছো? আয়, তোরা সবাই এসেছিস? বলো, কি বলবে? কেন, বৌমারা তোদের কিছু বলেনি?
না, তুমি কি বলবে সেটা বলো। আমি বলছিলাম আমার সংসারটাকে তোরা আবার আগের মতো করে দে। মা, আমি তো সংসার ভাঙিনি, সংসার ভাগ করেছে দাদা। ভূপেন, তুই আমায় ক্ষমা করিস। আমি আমার ভুল বুঝতে পেরেছি। এখানে ক্ষমা করার কি আছে? তুমি বাড়ির বড় হয়ে সিদ্ধান্ত নিয়েছিলে, সেটা আমরা সকলে মাথা পেতে নিয়েছি। বাবা ভূপেন, রাগ করতে নেই। দাদা নয় একটা ভুল করেই ফেলেছে, তুই আবার একসঙ্গে হয়ে যা। দেখো মা, আমি তোমাদের কারো উপর দিয়ে কখনো কোনো কথা বলিনি, কিন্তু আজকে একটা কথা না বলে পারছি না। আয়না ভেঙে গেলে যতই তুমি জোড়া লাগাও, একটা দাগ থেকেই যায়। আমরা যতই আবার একসঙ্গে হই না কেন, আমাদের সংসারে ভাঙা দাগটি থেকে যাবে। তার থেকে ভালো আমরা আলাদাই থাকি। ও, তোমার ভরণ পোষণ দাদাকে দিতে হবে না, তোমার দায়িত্ব আমিই নেব। আর দাদার যতদিন আরেকটি চাকরি না জুটছে, ততদিন দাদার সংসার খরচের জন্য আমি টাকা দিয়ে যাব। দাদা আবার চাকরি পেলে যদি মনে করে আমার টাকা শোধ করবে, তাতে আমার কোনো আপত্তি নেই।